আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। মিথি ফোঁস করে শ্বাস ছাড়ল, বলল, ও এখনো পুরো দুনিয়া দেখা বাকি, এখনই অন্ধ হয়ে যাব কেন? আপনার ব্যাখ্যা ভুল। সায়েদ ছাদের রেলিং ঘেঁষে দাঁড়ালো। মিথির কথাটার বিনিময়ে ফের কোনো যুক্তি না দেখে বলে উঠল, সবাই ছাদের আরেক কোণে। ধরো এই সুযোগে তোমাকে তুলে নিয়ে ছাদ থেকে ফেলে দিলে কেমন হবে? ফেলে দিয়ে এক্ষুনি। সায়েদ ভেবেছিল মেয়েটা ভয় পাবে কথাটা শুনে। এইটুকু মেয়ে, ভয় পাওয়া তো স্বাভাবিক, কিন্তু তাকে হতাশ করে দিয়ে মিথি হু হা করে হেসে উঠল। মেয়েটার হাসি সত্যিই সুন্দর, ফর্সা ধবধবে কালে বিমুগ্ধকর টোল। সায়েদ এক পলক তাকিয়ে নিজের ফ্লার্ট করার দক্ষতা প্রকাশ করে বুকে হাত রাখল, ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, এভাবে হাসলে তো পাগল হয়ে যাব। এভাবে হাসে না যে, বুকে ব্যথা ধরে। মিথি ফের হেসে বলে উঠল, আপনি এমনিতেও বদ্ধ পাগল ভেড়া সাহেব। সরি ভেড়া বলতে চাইনি। কি যেন নাম আপনার? মুখ কালো করলো, উত্তরে বলল, সাইদ। ভেড়া সাহেব ডাকবে না, বলে দিলাম। মিথি উপনিজ মাথা দুলিয়ে বলল, সাইদ সুন্দর নাম তো। ভেড়ার মতো দেখতে একটা মানুষের এত সুন্দর নাম রেখে কে উদ্ধার করলো আপনাকে? নিশ্চয়ই সে মানুষটা অতি সুন্দর মনের, বলুন। সায়েদ ঠোঁট নাড়িয়ে কিছু বলতে নিল যেন, পর মুহূর্তে আবার কি বুঝিয়ে চুপ হয়ে গেল। চোয়াল শক্ত করে চোখ বুঝে নিল মুহূর্তেই। মুখটা কেমন যেন টান টান হলো, চোয়াল শক্ত হলো, দৃশ্যমান হলো কপালে ফুলে ওঠার রকটাও। মিথি অবাক হলো। ছোটবেলা থেকেই তার আব্বাকে অসংখ্যবার রেগে যেতে দেখেছে সে। কোথাও যেন আব্বার সেই রাগী মুখটার সাথে সাইদের এই মুখটার মিল পেল। অবাক হয়ে বলল, এ কি, আপনি রেগে গেলেন নাকি? সাইদ বার কয়েক শ্বাস টানল, নিজেকে স্বাভাবিক করেই ঠোঁট বাঁকিয়ে চমৎকার করে হাসল। ফিচেল স্বরে বলল, ওহ, সাইদ সুন্দরী মেয়েদের উপর রেগে থাকতে পারে না। মিথি সন্দেহী চোখে তাকালো, জিজ্ঞেস করলো, তো হঠাৎ এমন চোখ মুখ শক্ত করে ফেললেন যে সাইদ ভাই? সাইদ হতাশ হয়ে চাইল। সেই হতাশ দৃষ্টি খেয়াল করে মিথি জিজ্ঞেস করলো, কি হলো? সুন্দর নামেই ডেকেছি এবারে আপনাকে, খুশি হননি? সাইদ মুখ ফুলালো, হতাশ গলায় শুধালো, না, হয়নি। ভাই ভাই কেন ডাকবে? এমন সুন্দরী মেয়ের মুখে ভাই ডাক শুনলে বুক ব্যথা করে আমার। মিথি এবারে ঠোঁট চওড়া করে হাসল। অবস্থানত স্থানটা ছেড়ে চলে যেতে যেতে বলল, আপনার ফ্ল্যাট আমার উপর ফলবে না সাইদ ভাই, তবে উপভোগ করেছি আপনার ফ্ল্যাটিং স্কিলটা, দারুণ। আটটায় আনন্দে কেটে গেল তিনটে দিন। মেয়েরা সোফায় গায়ে লিয়ে চোখ বুজে আছে। পাশে সাইদ আবল তাবল বকবক করেই যাচ্ছে গ্রামের মেয়েদের সম্বন্ধে। প্রথমে কিছুটা বিরক্ত হলেও এখন নিশ্চুপে সেসব শুনে যাচ্ছে মেহরাজ। তার মধ্যে হঠাৎ কানে এলো মিথির চঞ্চল গলা। এ কি, মেহরাজ ভাইকে সোফায় বসে বসে এভাবে ঘুমিয়ে যান? কথাটা বলেই হেসে উঠল মিথি। মেহরাজ তৎক্ষণাতে চোখ মেলে চাইল। চোখে পড়ল মিথির পাশে দাঁড়িয়ে থাকা জ্যোতি, নাবিলা আর মেহুকেও। এক পলক চেয়েই নজর সরালো তৎক্ষণাৎ। মিথি আর নাবিলা দাঁড়ালেও ও জ্যোতি ও মেহু অবশ্য দাঁড়িয়ে থাকলো না সেথায়, দ্রুত পা চালিয়ে চলে গেল। মেহরাজ এই 3 দিনে এইটুকু খেয়াল করেছে যে জ্যোতি তাকে এড়িয়ে যাচ্ছে পুরোপুরিভাবে। এই 3 দিনে যতবারই এ বাড়িতে এসেছে বা সম্মুখীন হয়েছে, মেয়েটা যেচে কথা বলতো দূর, তার দিকে চোখ তুলেও তাকায়নি। মেহরাজের দাম্ভিক মনে কোথাও না কোথাও এড়িয়ে চলাটাই সহ্য হলো না যেন। সে সহ্য না হওয়ার নীরব যন্ত্রণায় আরো খানিকটা যন্ত্রণা বাড়াতেই বোধহয় নাবিলার উচ্ছ্বসিত কণ্ঠ শোনা গেল, ভাইয়া জানো, আজ বিকেলে জ্যোতিকে পাত্রপক্ষ দেখতে আসবে। সব ঠিক হলে আজই বিয়ে পড়িয়ে দিবে। আমার তো ব্যাপক হাসি পাচ্ছে। এই বয়সে ওর বিয়ে হয়ে যাবে, ব্যাপারটা হাস্যকর না? নাবিলা সে কথাটার ঘোর বিরুদ্ধে গিয়ে মিথি বলে উঠল, হাস্যকর। আমার অনেক বান্ধবীর মাধ্যমিক পাশ করে বিয়ে হয়ে গিয়েছে, আফসোস আমার বিয়েটাই দিল না এখনো তাতি। মেয়াজ অবশ্য শুনল না মিথির বলা কথাটা, কেবল নাবিলার বলা কথাটাই ভাবল কিয়ৎক্ষণ। পরপরই গাছড়া ভাব নিয়ে উঠে চলে গেল নিজের ঘরে। মনে মনে বলল,
কি আশ্চর্য, জ্যোতির বিয়ে হলে হবে, আমার কি? আমি কেন ভাবছি এত? শুনেছি মেয়ের মা মেয়েদের ছোটবেলাতেই ছেড়ে গিয়ে পরপুরুষের সঙ্গে পালিয়ে গেছেন, কথাটা কি সত্যি? বাক্যটা পাত্রপক্ষের মধ্যে মধ্যবয়স্কা মহিলাটাই বলে উঠলেন। মুখে কেমন একটা হাসি ঝুলিয়ে রেখেছেন, যেন কথাটা বলেই বেশ মজা পেলেন ভদ্রমহিলা। জ্যোতি এক পলক তাকালো মহিলাটার দিকে। পাত্রপক্ষের সামনে এই প্রথমেই বসেছে সে, তাও দাদির আদেশে। কিন্তু এইখানে যে নিজের জীবনের চরম সত্য কথাটারই সম্মুখীন হবে, ফের তা যেন মাথাতেই ছিল না। চোখ বুঝিয়ে একবার মায়ের প্রতিচ্ছবি মনে করার চেষ্টা করলো। বুকের ভেতর জ্বলন অনুভব হলো। ঠোঁট নাড়িয়ে কিছু বলতে নেবে তার আগেই দাদির ঝংকার তোলা গলায় উত্তর এলো, সত্যই কেন? মহিলাটা কেমন করে যেন চাইল, সম্ভবত পাত্রের ফুপু বা খালা হবে। জ্যোতির দাদির দিকে এক পলক তাকিয়ে বললেন, খোঁজ খবর নেব না খালা? আমাদের এমন একটা সুপুত্রের বিয়ে কি জ্যাঠায় স্যাথায় দিয়ে দেব নাকি? তাই জিজ্ঞেস করেছি। তা শুনলাম মেয়েদের বাবার দ্বিতীয় সংসারেও নাকি মেয়েদের জায়গা হয়নি। ওদের আপনিই বড় করেছেন শুনেছি। তা মেয়ের বাবার সাথে মেয়ের সম্পর্ক নেই? কোথাও মেয়ের বাবাকে দেখতে পেলাম না তো। জ্যোতি আবারও তাকালো মহিলাটার দিকে। কেন জানি না ভদ্র মহিলার বলা কথাগুলো তার ভালো লাগলো না। এটা সত্য যে জ্যোতির বাবার সাথে খুব একটা ভালো সম্পর্ক নেই তার। বলা চলে বাবার সাথে জ্যোতি মিঠি উভয়েরই সম্পর্কটা খুবই জঘন্য। ছোটবেলা থেকেই তাদের বাবা তাদের মায়ের প্রতি সমস্ত ঘৃণাটা উগরে দিয়েছেন তাদের উপরই। কোথাও গিয়ে সে ঘৃণাটাই পাহাড় সম হয়ে দূরত্ব বাড়িয়েছে বাবা আর মেয়েদের মধ্যে। সেই দূরত্বটা অবশ্য কোনোদিনও কমেনি, বরং বেড়ে চলেইছে। কিন্তু তাই বলে এভাবে কথা শুনতেও যে ভালো লাগবে তা তো নয়। যদি নিঃশ্বাস ফেলে এবার দাদির দিকে চাইল, ততক্ষণে দাদি বলেই উঠলেন, হ্যাঁ, স্কুল এইখানে, খুব দরকার নাই বললাই ছুটি লইয়া বাড়িতে থাকতে কয় নাই। আসার সময় আপনার ছোট নাতনিকেও দেখলাম উঠোনে। ছোট নাতনির থেকে বড় নাতনির গায়ের রংটা চাপা না? তবে আমাদের ছেলের গায়ের রং কিন্তু অতটাও চাপা নয় খালা, কি বলেন? মিঠির গায়ের রং ধবধবে ফর্সা, অপরদিকে জ্যোতির গায়ের রং কৃষ্ণবর্ণের। দুজনের চেহারার সাথে তাদের দাদির চেহারার অনেক মিল রয়েছে। চোখজোড়া, ঠোঁট, হাসি সহ অনেকাংশেই সাদৃশ্যতা আছে দুইজনের মধ্যে। শুধু বৈসাদৃশ্যটা হলো গায়ের রংটা। জ্যোতি হাঁসফাঁস করলেও ভদ্রমহিলার কথা শুনে মনে মনে বোধ হয় কিঞ্চিত বিরক্ত হলো। আর যাই হোক, যেখানে যোগ্যতার প্রশ্ন আসে সেখানে উপস্থিত থাকাটা কতটা উচিত মস্তিষ্ক মুহূর্তেই বলে উঠল, উচিত নয়, একদমই উচিত না। মস্তিষ্কে পাঠানো উত্তরটা পেয়ে ওর সেই স্থান ত্যাগ করা হয়ে উঠল না জ্যোতির। দাদির নির্দেশে আরো কিয়ৎক্ষণ বসে থাকতে হলো তাকে। অবশেষে যখন মুক্তি মিলল তখনই উপস্থিত হলো মিঠি। ড্যাব করে কিছুক্ষণ চেয়ে থাকলো জ্যোতির দিকে। লাল টকটকে শাড়ি, চোখ জোড়ায় কালো কাজল আর খুলে রাখা চুল। কি অপূর্ব বোধ হলো নিজের বোনকে। তার বোন তেমন সাজে না, তাই বোনকে আজ এই অল্প সাজে দেখে ও বেশ খুশি হলো। বাচ্চাদের মতো বলল, জ্যোতি, তোকে কেমন বউ বউ লাগছে রে আজ। কিন্তু তোকে একদমই দেবরবিহীন সংসারে বিয়ে দেবো না আমি, জ্যোতি, বুঝলি? জ্যোতি দ্বিধান্বিত চাহনিতে তাকালো, বলল, বুঝলাম না। মিঠি বিরক্ত হলো, বলতে লাগলো, উফ, আজ যে ছেলেটা এসেছিল তাকিয়ে দেখেছিস তুই? একদম যেন মায়ের আঁচলে লুকিয়ে থাকা 5 বছরের বাচ্চা, ব্যক্তিত্ববিহীন। জ্যোতি ভ্রু কুচকে তাকালো। এতক্ষণ পাত্রপক্ষের সামনে বসে থাকলেও সে কিন্তু একবারও ছেলেটার দিকে চোখ তুলে তাকায়নি। এত সময় পর মিঠির কাছে ছেলের বিবরণ শুনে কি বলবে বুঝে উঠল না ঠিক। সে তো তাকাইনি ছেলেটার দিকে। মিঠি ফের আবারও বলে উঠল, সবচেয়ে বড় কথা, ছেলের আরো 2টা ভাই আছে, কিন্তু 2জনই বিবাহিত। শুধু বিবাহিতই নয়, 2-3টা বাচ্চা কাচ্চাও আছে। তাহলে কি করে হবে বল? জ্যোতির চোখে দ্বিধা যেন বাড়ল। মিঠি দিকে সে দ্বিধা নিয়ে তাকাতেই মিঠি দ্বিগুণ বিরক্ত হলো। শুধালো, বুঝিসনি? উফ, তোর দেবর থাকলে তাকে না হয় পটিয়ে বিয়ে করা যেত। তারপর তুই আর আমি একসাথে কোমরে আঁচল গুজে সংসার করতাম, সুন্দর হতো না? কিন্তু এই ক্ষেত্রে তো তোর দেবর নেই। জ্যোতি মিনমিনে চোখে তাকালো।
মিথির মাথায় আলতো হাতে চাটি মেরে তাতে দাঁত চেপে বলে উঠল, একটু বেশিই পেকে গিয়েছিস মিথি। মিথি মাথায় হাত দিয়ে দূরে সরে গেল। কপাল কুঁচকে উত্তর দিল, উফ, মারলি কেন জ্যোতি? তোর কি ছেলেটাকে পছন্দ হয়েছে? ছেলেটা তাকানোও সুন্দর নেই। আমি খেয়াল করেছি, বুঝলি? তোকে এই ছেলের কাছে জীবনেও বিয়ে দেয়া যাবে না। আর কিছুটা সময় পরেই বোধহয় বিকেল পেরিয়ে সন্ধ্যা নামবে। জ্যোতির হুট করেই ছোটবেলার কথাটা মনে পড়ল, যখন তার মা ছিল আর 5টা পরিবারের মতো তাদেরও সুখী পরিবার ছিল। কিন্তু তিক্ত হলেও এটাই সত্যি যে এখন তাদের পরিবারের নেই, মা বাবা থেকেও নেই। এসব ভেবেই দীর্ঘশ্বাস ফেলল আর মনে হেঁটে পুকুর পাড়ে গেল। পরনে তখনও লাল টকটকে শাড়িটা, চোখে গাঢ় কাজল ফ্যাকাশে হয়েছে, কৃষ্ণকালো লম্বা চুলগুলো ছড়িয়ে আছে পিঠে। মৃদু বাতাসে অল্প নড়চড় বয়ে গেল চুলগুলোতে। এরই মাঝে কানে এলো মেহেরাজের গম্ভীর গলা, চোখে দেখিস না তুই, নাকি চোখ কপালে তুলে হেঁটে বেড়াস? জ্যোতি অবাক হলো। পেছন ঘুরে দ্রুত চাইতেই মেহেরাজের ফের চাপা ধমকে বলল, ফুলগুলো তুই মারিয়ে গেলি কেন? জ্যোতি এবারে ভ্রু কুচকাল। পুকুর পাড়ের সাথেই শিউলি ফুল গাছ, নিচে পড়ে আছে সে গাছেরই সুগন্ধি ফুলগুলো। সেখান থেকেই বোধহয় কিছু ফুল কুড়িয়ে রেখেছিল মেহেরাজ। জ্যোতি নিচে তাকিয়ে বুঝতে পারল তা, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে ফুলগুলো সে মারিয়ে এসেছে। ছোট ছোট চোখ করে তাকাতেই মেহেরাজ ফের বলল, এগুলো শিউলি ফুল, কষ্ট করে কুড়িয়েছি, আর তুই ফুলগুলো মারিয়ে দিয়ে চলে গিয়ে মহান কাজ করে ফেলেছিস ভাবছিস? জ্যোতি এবারে লম্বা শ্বাস ফেলল, মৃদু গলায় শুধালো, দুঃখিত মেহরাজ ভাই, খেয়ালে ছিল না। কথাটা বলেই মেহেরাজকে এড়িয়ে চলে যাওয়ার জন্যই পা বাড়ালো। মুহূর্তে আবারও মেহেরাজের গমগমে স্বর কানে আসলো, এই, তুই তোর এই জঘন্য অপরাধকে এড়িয়ে কোথায় চলে যাচ্ছিস? এক্ষুনি ফুল এনে দিবি, যেভাবেই হোক। জ্যোতি নিস্তেজ চোখে তাকালো, জিজ্ঞেস করলো, ফুল দিয়ে কি করবেন আপনি? ফুলের মালা বানাবো। জ্যোতি ভ্রু কুচকালো। ফুলের মালা? কি বলে এই লোক? ফের জিজ্ঞেস করে, ফুলের মালা? মেহেরাজ ভ্রু নাচিয়ে বলে উঠল, হ্যাঁ তো। জ্যোতি কিয়ৎক্ষণ ভাবলো, পর মুহূর্তেই মনে পড়ল সামান্তা সেদিন বলেছিল মেহেরাজ সামান্তার জন্য ছাদে অপেক্ষা করছে। আবার মেহেরাজের ভাষ্যমতে সামান্তা যে চিঠিটা দিয়েছিল তার মধ্যে প্রেমময়ী কথাবার্তা ছিল। ব্যাস, আর ভাবতে হলো না। জ্যোতি বুঝে গেল মেহেরাজ আর সামান্তার মাঝে প্রেম বা ভালোবাসা আবাসীর কোনো বিষয় আছে, আর সে কারণেই বোধহয় নিজের প্রিয়তমার জন্য ফুলের মালা বানাচ্ছেন। আহা, এত ব্যক্তিত্ববান ছেলেও নিজের প্রিয়তমার ভালোবাসার জন্য কি না কি করতে পারে। জ্যোতি মনে মনে মেহেরাজের আরও এক রূপেই মুগ্ধ হলো। সে মুগ্ধতার মাঝে আবারও মেহেরাজ বলল, এতক্ষণে আমি মালা গেঁথে নিতাম, তোর কারণেই দেরি হলো আমার। এখন তুই মালা গেঁথে দিবি, এটাই শাস্তি তোর। শাস্তি? ভুল করেছিস, শাস্তি তো পাবি। জ্যোতি এক পলক তাকিয়ে দেখল, পরপর পা বাড়িয়ে চলে গেল ফুল গাছের নিচে। মেয়েরা সেদিক পানে তাকিয়েই রইল। কেন জানি না আজ তার দৃষ্টি শোয়াতেই ইচ্ছে করছে না। কি সাংঘাতিক অনুভূতি হচ্ছে। মনে হলো সে ফেঁসে যাচ্ছে, খুব জঘন্যভাবে ফেঁসে যাচ্ছে। অস্ফুট স্বরে বলল, এই ফুলটা তো সামান্য, কিন্তু যে ভয়াবহ ভুলটা তোর দ্বারা হয়ে যাচ্ছে তার শাস্তি কতটা ভয়াবহ হবে ভাবতেও পারবি না জ্যোতি। কথাটা বলেই বার কয়েক জোরে জোরে শ্বাস ফেলল। ততক্ষণে জ্যোতি ফুল হাতে করে গাছের নিচ থেকে ফের এগিয়ে আসছে। মেরাজ ততক্ষণে দৃষ্টি সরিয়ে নিয়েছে জ্যোতির দিক থেকে। বিড়বিড় করে বলল, চোখের দৃষ্টিতেও এতটা মায়া থাকে? ফেসে যাচ্ছিস মেহেরাজ, তাকালেই ফেসে যাচ্ছিস। দৃষ্টিটা সাংঘাতিক, নিজেকে নিয়ন্ত্রণ করতে মায়াটা আরো বেশি সাংঘাতিক। যদি ততক্ষণে ফুলগুলো এনে সিঁড়ির উপর রাখলো। অতটা সতেজ দেখাচ্ছে না ফুলগুলোকে, কেমন নিস্তেজ বোধ হলো। বোধ হয় গাছ থেকে ঝরে গিয়েছে বলেই। হাতে দিয়ে সেই নিস্তেজ ফুলগুলো রাখতে না রাখতেই মেহেরাজের বিড়বিড় করে বলা কথাগুলোতে কেবল মায়া শব্দটাই বোধগম্য হলো। উঠে দাঁড়িয়ে সুই সুতোর জন্য বাড়ির দিকে পা বাড়াতেই নিয়েই জিজ্ঞেস করলো, মায়াটা মানে কি বিড়বিড় করছেন মেহরাজ ভাই? মেহেরাজ চমকালো অল্প,
কিন্তু তা বাইরে প্রকাশ করল না একটু, বরং বিষয়টাকে ধামাচাপা দিতে গম্ভীর স্বরে মুখ টান টান করে বলে উঠল, ফুলগুলো পিষে ফেলতে মায়া হয়নি তোর? জ্যোতি মুখ কালো করলো। সে কি ইচ্ছে করে মারিয়েছে ফুলগুলো? একবার তো দুঃখিত বলেছে, কিন্তু এবারও আর কিছু বলল না। দ্রুত পায়ে বাড়ি গিয়ে সুসুতো আনলো। মিনিট কয়েকের মধ্যে মালা গেঁথে মেহেরাজের সামনে ধরে স্পষ্ট স্বরে বলল, হয়ে গেল শাস্তি পাওয়া। নিন আপনার ফুলের মালা মেহরাজ ভাই। মেহেরাজ মুখ কুঁচকে তাকালো মালাটার দিকে, তীব্র অসন্তুষ্টি নিয়ে বলে উঠল, মালাও বানাতে পারিস না? বিচ্ছিরি হয়েছে মালাটা। এই বিচ্ছিরি মালাটা দিয়ে আমি কি করব? যাকে দেওয়ার কথা তাকেই দিবেন। বিস্তৃত খুব একটা লাগছে না। এই বিচ্ছিরি মালা দেখলে সে সন্তুষ্ট না হয়ে উল্টো অসন্তুষ্ট হয়ে যাবে। কথাটা বলতে বলতে জ্যোতির হাতটা টেনে নিল মেহেরাজ। চিকন হাতে মালাটা পেঁচিয়ে দিতেই জ্যোতি জিজ্ঞেস করলো, মানে? মেহেরাজ মুখে তীব্র বিরক্তি রেশ ফুটল। এক পলক তাকে শান্ত গলায় শুধালো, তোর হাতে পরিয়ে ট্রাই করলাম বিচ্ছিরি কিনা, এখন দেখছি সত্যিই বিচ্ছিরি লাগছে। তোর মালা বরং তুই রাখ। সবার হাতেই তখন ধোয়া ওঠা চায়ের কাপ। সন্ধ্যা নেমেছে, বেশিক্ষণ হলো না। সুবিশাল আকাশে চাঁদ নেই আজ। গুটি পায়ে তারারাই দেখা মিলল কেবল। সেদিক পানে তাকিয়ে মন খারাপ হলো মেহুর। ছোটবেলার মা বলতো, মানুষটার পৃথিবী ছেড়ে যাওয়ার পর আকাশের তারা হয়ে যায়। আজ বড্ড জানতে ইচ্ছে করছে, তার বাবা মাও কি আকাশের তারা হয়ে গেছেন? মিটমিটিয়ে উজ্জ্বল তারা হয়েই তাদের দেখছেন। কথাগুলো ভাবতে ভাবতে চোখ টলমল করলো। দীর্ঘশ্বাস ফেলে কান্না চেপে চুমুক দিল চায়ের কাপে। ঠিক তখনই কানে এলো সাইদের গলা, গ্রামে এসেছি 3 দিন হলো, অথচ আমি এখনো একটা মেয়ে পড়াতে পারলাম না। কি ভীষণ ব্যর্থতা আমার। মুহূর্তেই হাসির রোল পড়ল। মেহু ফুসফুস শ্বাস ফেলল। মন খারাপ ভুলে ঠোঁট বাঁকিয়ে বলল, এই চরম ব্যর্থতার জন্য তো আপনার এক্ষুনি গ্রাম ছেড়ে চলে যাওয়া উচিত সাইদ ভাইয়া। যাচ্ছেন না কেন? সাইদ ফের ঠোঁট বাঁকিয়ে শুধালো, পরে যদি তোমাদের গ্রামের মেয়েরা আমার মতো হীরের টুকরো ছেলে হারানোর জন্য আফসোস করে, আফসোস করতে করতে যদি অ্যাটাক ফ্যাটাক করে মরে যায়, তার দায় কে নেবে শুনে? মেহু তীক্ষ্ণ চাহনিতে চাইল। উত্তরে বলল, এই যে এখানে আমি, জ্যোতি, মিথি, নাবিলা, সামান্থা সবাই কিন্তু এই গ্রামেরই মেয়ে। আমরা কেউ আফসোস করছি আপনার জন্য করছি না, তাই চিন্তা করবেন না সে নিয়ে। সাইদ মুখ ভেঙালো, ব্যথিত সুরে বলল, তোমরা তো আসল রত্ন চেনো না, নয়তো এমন অমূল্য রত্ন পেয়ে কেউ হাতছাড়া করে? নাবিলা পক্ষ নিল সাইদের। মিষ্টি হেসে উত্তর দিল, অবশ্যই না, সবাই কি আর সব রত্ন চেনে? আপনি একদম আফসোস করবেন না ভাইয়া, আমি অবশ্যই আপনার সাথে একমত। সাইদ খুশি হলো। উচ্ছ্বাসিত স্বরে শুধালো, তুমি বুঝো আমায় নাবিলা, তুমি আসল প্রেমিকা আমার। কিন্তু আপনি তো সবার প্রেমিক হয়েই থেকে গেলেন ভাইয়া। কে বলল? প্রেমিক তো তোমার। এই যে এইক্ষণ থেকে আমি কেবলমাত্র তোমারই জান, ঠিক আছে? প্রমিস। সবাই হেসে উঠল তৎক্ষণাৎ। কেবল মেহুই হাসল। গম্ভীর চাহনিতে তাকিয়ে একবার দেখল সাইদকে। ঠিক তখনই মোবাইলে মেসেজ টোন বাজল। হাতটা টেনে স্ক্রিনে তাকাতেই চোখে ভেসে উঠল, অপেক্ষার স্থায়িত্বটা ক্রমশ দীর্ঘ করছো তুমি মেহু। এদিকে যে একটা যুবক, সে অপেক্ষা সইতে না পেরে মৃত্যু যন্ত্রণা সম যন্ত্রণা অনুভব করছে, সে খেয়াল রেখেছেন মিস? দ্রুত সময়ের মধ্যে অপেক্ষার অবসান ঘটান। মেহু অবাক হলো। নাম্বারটা সেই দিনকার সে নাম্বারটাই। কে এলো? কেনই বা এইভাবে পরিচয় গোপন রাখছে? মেরাজ তখন সবই ঘুম ছেড়ে উঠেছে। চুলগুলো অগোছলো হয়ে কপালে পড়ে আছে। চোখে সদ্য ঘুম ছেড়ে ওঠার রেশ। পরনের শার্টটার বোতাম লাগানো নেই। এক হাতে হাতা গুটিয়ে বোতামগুলো লাগাতেই ছাদে ওঠার উদ্দেশ্যে সিঁড়ির সব ধাপ শেষ করলো। পর মুহূর্তেই বিরক্ত হলো যেন। ছাদ আগে থেকে মেয়েদের দখলে। পাশে অবশ্য সাইদও বসে আছে। ব্যস্ত হয়ে সবাই কথা বলছে, আড্ডা জমাচ্ছে। ঠিক তার মধ্যেই শোনা গেল সামান্তার রিনরিনে কণ্ঠ। প্রায় ফিসফিসেই বলে উঠল সে, উফ, আমার বুকটা ধড়ফড় করছে, কেমন একটা জানি লাগছে। মেহু, নাবিলা সহ প্রত্যেকটা মেয়ে অবাক হয়ে তাকালো মুহূর্তেই।
পর মুহূর্তে আবারও ওর দৃষ্টি অনুসরণ করে মেহেরাজের দিকে তাকালো সকলে। নাবিলা মৃদুস্বরে জিজ্ঞেস করলো, রাজ ভাইয়াকে দেখেই তোমার বুক ধরফর করছে আপু? সামান্তা মাথা দুলালো। সঙ্গে সঙ্গে মেইলি কণ্ঠগুলোতে হাসির ঝঙ্কার উঠল। সে হাসি শুনে মেহেরাজ ফিরে চাইল এদিক পানে। কি আশ্চর্য, তাকে কি জোকারের মতো লাগছে? হাসলো কেন সবাই তার দিকে তাকিয়ে? ভ্রুজোড়া কুচকে নিয়ে জিজ্ঞাসা দৃষ্টি ছুঁড়ে মারতেই মিথি বলে উঠল, মেহরাজ ভাই, এদিকে আসো তো। আমার জানা মতে তো ভূত দেখলেই বুক ধরপড় করে। এদিকে আসো, তোমায় ভূত প্রেতের মতো দেখাচ্ছে কিনা সামনে থেকে পরখ করি। মেহেরাজ ফের বিরক্ত হলো। বার্তা না দিয়ে পকেটে হাত গুজে ফের চলে যেতে উদ্যত হতেই সাইদ বলে উঠল, শালা, তুই বেলা 11টায় ঘুম থেকে উঠে আগোছল চুল নিয়ে মেয়েদের সামনে আসার কি দরকার ছিল তোর? আমার তো বউ কমে যাচ্ছে এবারে। তোর বউয়ের অভাব আছে? তো তুই যে রূপ দেখিয়ে আমার বউ কেড়ে নিচ্ছিস, কমে যাচ্ছে না? মেহেরাজ সরু চোখে চাইল, হাত দিয়ে চুলগুলো পেছনে ঠেলে বলল, হুর, অন্যের বউ কেড়ে নেওয়ার মতো ব্যক্তিত্বহীন নই আমি। সাইদ মুখ পাকালো, বলল, তো আমি কি ব্যক্তিত্বহীন নাকি? মেহেরাজ মৃদু হাসলো। এবারে ছাদ ছেড়ে যেতে যেতে বলে উঠল, তুই তো সাক্ষাৎ চরিত্রহীন। মুহূর্তে হাসি রোল পড়ল। সাইদ মুখ কালো করলো, নিরস মুখে বলল, ও আমায় চরিত্রহীন বলে চলে গেল, তোমরা কেউ কিছু না বলে হাসছো? মিথি মাথা নাড়িয়ে বলে উঠল, আমি কিন্তু মেহরাজ ভাইয়ের সব কথাকেই সম্মান করি এবং বিশ্বাস করি। সেই হিসেবে মেহরাজ ভাই যখন বলেছে, তার মানে অবশ্যই আপনি চরিত্রহীন ভেড়া সাহেব। সাইদ কপাল কুঁচকে চাইল, বলে উঠল, এই পিচ্ছি, তুমি চুপ করো। চরিত্রের কি বুঝো তুমি? হ্যাঁ? মিথি ফুঁসে উঠল। এইবারে জবাবে বলল, আর কিছু বুঝি বা না বুঝি, তবে এইটুকু বুঝি যে সারাক্ষণ মেয়েদের সাথে চিপকে থাকা আর মেয়েদের পেছন পেছন ঘুরে বেড়ানো ছেলেকে চরিত্রবান বলা যায় না। ভ্রু কুঁচকে এলো সাইদের, মুখ বাঁকিয়ে বলল, আমি মেয়েদের সাথে চিপকে থাকি, মেয়েদের পেছন পেছন ঘুরি? ছি! অস্বীকার করতে পারবেন? সে হলেও এই ছিমার্কা কাজটা আপনিই করেন। সাইদ পাত্তাই দিল না। এবারে মহান একটা ভাব নিয়ে বলল, হুর, আমি শুধু ফ্লার্ট করি, ওটা মহান থেকেও মহানতম কাজ। এসব চিপকা চিপকির মধ্যে আমি নাই। মুখ ভ্যাংচালো মিথি, বিড়বিড় করে বলল, যে না মহান ব্যক্তি, সে না তার মহান কাজ। সাইদ ফের কিছু বলার জন্য উদ্যত হচ্ছিল। এতক্ষণ ওদের ঝগড়া নীরব দর্শক হয়ে থাকলেও এতক্ষণে মেহু রাগ নিয়ে বলে উঠল, কি আশ্চর্য সাইদ ভাইয়া, আপনি ওর থেকে বয়সে এত বড় হয়েও ওর সাথে ঝগড়া করছেন? আশ্চর্য। বেলা 12টা বাজে। জ্যোতি তখন উনুনে রান্না করছিল। হুট করে উঠোনের মাঝে চোখ পড়ল নিজের আব্বাকে। ছুটিতে বাড়ি আসার পর এই প্রথমেই দেখা হলো, কিন্তু কথা বলা হলো না। নিজের মতো করেই রান্নায় আবারও ব্যস্ত হয়ে গেল সে। ঠিক তখনই শোনা গেল আব্বার গম্ভীর স্বর, শহরে গিয়ে এতটা বেয়াদব হয়ে গিয়েছিস যে আব্বাকে দেখলে সালাম দিতে হয় তাও ভুলে গেছিস। এমন বেয়াদব হওয়ার জন্য তোকে শহরে পাঠিয়ে পড়াচ্ছি। জ্যোতি দীর্ঘশ্বাস ফেল। আব্বা সব সময় এমন কড়া ভাষায় কথা বলেন কেন? সবসময় কেন তাদেরই দোষ দেখেন? আর 10টা বাবার মতো কি জ্যোতির বাবাও আদুরে নরম গলায় কথা বলতে পারতো না? কেন বলে না? সব দোষ কি তাদের? জ্যোতির চোখ টলমল করলো, তবুও কান্না করলো না। উঠে দাঁড়িয়ে বলে উঠল, আপনি তো সব সময় আমাদের সাথে কথা বলে খুশি হন না আব্বা। যেচে গিয়ে কারোর অখুশির কারণ হতে চাইনি বলেই সালাম দিইনি। কেমন আছেন? ফের তেজ নিয়ে বলে উঠলেন তিনি, কেমন আছি জানার হলে এই কয়েকদিনে জিজ্ঞেস করে আসতে পারতি। বাবার প্রতি ন্যূনতম এই ভদ্রতাটুকুও নেই। বাহ! জ্যোতি তার ছেলে মেখে হাসলো। উত্তরে বলল, যে ঘরে ছোটবেলা থেকে আমাদের স্থান হয়নি, সে ঘরে গিয়ে কি করে জিজ্ঞেস করে আসতাম, তাই ভদ্রতাটুকু দেখাতে পারিনি। দোষ চাপাচ্ছিস? আমি কি তোদের ঘর থেকে বের করে দিয়েছিলাম? একবারও বলেছিলাম ও ঘরে না থাকতে? বলেননি, বেরও করেনি, কিন্তু এটাও তো ঠিক যে ওভাবে ঘরে ছোট আম্মা আর আপনার মার খেয়ে পড়ে থাকলে কোনো বাচ্চাই সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারতো না। আমি আর মিথিও হয়তো সুস্থভাবে বেঁচে থাকতে পারতাম না। পা এখনো কি খুব সুস্থভাবে বেঁচে আছি?
যাদের আব্বা আম্মা থেকেও থাকে না তারা সুস্থভাবে বাঁচেই বা কি করে বলুন? জ্যোতির বাবা মুখ টান টান করলেন, তেজি গলায় বললেন, সবসময় আমিই দোষী। কি করছি না আমি তোদের জন্য? জ্যোতি হাসলো, বলতে ইচ্ছে হলো, বাবার ভালোবাসা দেননি আব্বা, স্নেহ দেননি, নরম গলায় মেয়ের মতো করে কথা বলেননি, কখনো মাথায় হাত বুলিয়ে দেননি, অসুস্থ হলে কখনো খোঁজ নেননি। তারপরেও বলবেন সব করেছেন? শুধু টাকা দিয়েই কি বাবার দায়িত্ব পালন করা হয়ে যায়? হ্যাঁ, ছোটবেলায় যখন মা ছেড়ে গেল আমাদের, তখন তো আমাদের মা নেই ভেবে আমাদের প্রতি আপনার দ্বিগুণ ভালোবাসা দেখানো উচিত ছিল আব্বা, যাতে করে আমরা আপনার থেকে মা বাবা দুজনেরই ভালোবাসা পেয়ে মায়ের কথা ভুলে যেতাম। কিন্তু আপনি কি করলেন আব্বা? দিনের পর দিন রাগ দেখিয়েছেন, জেদ দেখিয়েছেন, সেই ছোট্ট নিষ্পাপ বাচ্চা মেয়ে দুটোর গালে রাগের বশে থাপ্পড় দিয়েছেন, তবুও বলবো সব করেছেন। কিন্তু বলা আর হলো না, গলায় সে আটকে গেল যেন। টলমল করছে চোখ জোড়া, নিস্তেজ করায় বলল, সবই করেছেন, সব। জ্যোতির বাবা দাঁড়িয়ে থাকলেন না, মুখে চোখে তেজ নিয়ে দ্রুত ছেড়ে গেলে জায়গাটা। জ্যোতি সেদিক পানে তাকিয়ে বিড়বিড় করে বলল, বাবার মতো কিছু করেননি আব্বা। বিড়বিড় করে কথাটা বলার মাঝখানেই সেখানে এসে হাজির হলো মিনার। এক পলক জ্যোতির দিকে তাকিয়ে নরম স্বরে বলে উঠল, এই কি বিড়বিড় করছিস জ্যোতি? জ্যোতি মুহূর্তেই ফিরে চাইল, মিনারকে দেখে বলে উঠল, কিছু না। মিনার অবাক হলো, সে স্পষ্ট শুনেছে, অথচ জ্যোতি বলছে কিছু না। পর মুহূর্তে দৃষ্টি জ্যোতির মুখে পড়তেই অবাক হলো মিনার। চোখ লাল হয়ে আছে, যেন জল গড়িয়ে পড়বে, অথচ সে জানে এই মেয়েটা এখনই চোখের জল গড়াতে দিবে না। মেয়েটা আড়ালে কাঁদে, হতাশ হলো না সে। গলাটা আরো নরম করে বলল, মামা কিছু বলেছেন জ্যোতি? চোখ এত লাল কেন? কষ্ট হচ্ছে? কান্না আসছে তোর? জ্যোতি মৃদু হাসলো, মিনারের দিকে তাকিয়ে বলল, মিনার ভাই তুমি অনেক ভালো। এতটা ভালো কেন তুমি? মিনার হাসলো, উত্তর দিল না। এবার বল, মন খারাপ কেন? মন খারাপ না, রান্নার সময় কি জানি চোখে পড়লো তাই। লুকিয়ে যাচ্ছিস? জ্যোতি নীরবে শ্বাস ফেলল, কথা ঘোরাতে বলে উঠল, একদমই না। মিথিকে দেখেছো? দাদি আসলে ওকে না দেখলে আবার বকা দেবে, একটু ডেকে দাও। মিনার পুনরায় হতাশ হলো। জ্যোতি যে কথাটাকে ঘনানোর চেষ্টা করছে তা বুঝিনি, মাথায় নাড়ালো। পা চালিয়ে মিথিকে খোঁজার উদ্দেশ্যে চলে গেল মুহূর্তেই। রান্না শেষ হতেই গোসল সারল জ্যোতি। তোয়ালে দিয়ে ভেজা চুল জড়িয়ে উঠোনে আসতে শোনা গেল দাদির গলা, মিথি কই? দুপুর হইছে, খাইব না ওই? সারাদিন তো ওই বাড়িতেই পইরা থাকে। এখন দেখি পড়ালেখা তো কিছুই নাই ওর। আজ আইলে কয়টা কথা শুনাইতে ওইব। যদি তাকালো, মিথিটা বড্ড আদরে তার, তাই তো বকা খাওয়ার থেকে বাঁচাতেই বলে উঠল, দুদিন পর তো সবাই চলে যাবেই দাদি, থাক না, মজা করছে করুক। বছরের সব কয়টা দিনই তার লাইগা মজারি। এত বড় মাইয়া হইয়াও খালি ঘুমায় আর টোটো কইরা ঘুইরা বেড়ায়। আমি ডেকে আনছি, বকা দিও না, কষ্ট পাবে ও, ছোট মানুষ, ছেড়ে দাও না। তা কি তোর থেকে পরামর্শ নিমু? জ্যোতির মুখ থমথমে হয়ে এলো। সময় দেখে বুঝলো দুপুর 3টা বেজেছে। ধীর পায়ে পা এগুলো মেহুদের বাড়ির দিকে। পথেই চোখে পড়ল এদিকে এগিয়ে আসা শুভ্র পাঞ্জাবি পরনে থাকা মেহরাজকে। বোধহয় মা বাবার কবরেই গিয়েছিল, নয়তো গ্রামের মসজিদে। জ্যোতি সঙ্গে সঙ্গেই নজর সরালো যাতে তার দৃষ্টিটা মেহরাজের চোখে না পড়ে। বাকিটা পথ অবশ্য সে আর একবারও তাকালো না মেহরাজের দিকে, কিন্তু তবুও মুক্তি মিলল না। আরও কিছুটা পথ এগিয়ে মেহরাজকে অতিক্রম করে যেতে কানে এলো গম্ভীর রাশভারী গলা, জ্যোতি শোন। জ্যোতি মনে মনে তপ্ত শ্বাস ফেল। মেহরাজের দিকে না তাকিয়ে স্থির দাঁড়িয়ে অপেক্ষা করলো পরবর্তী কথার, কিন্তু ফের কথা আসলো না, বরং মানুষটাই সশরীরে এগিয়ে আসলো। পরখ করে দেখলো সামনের মেয়েটাকে। মাথায় জড়ানো ওড়নাটা ভেজা চুলের কারণেই বোধ হয় ভিজে উঠল কিঞ্চিত। কৃষ্ণবর্ণীয় মুখটা স্নিগ্ধ দেখালো, বোঝা গেল সত্য গোসল সেরে এসেছে।
এক পলক তাকিয়ে নজর সরিয়ে গম্ভীর স্বরে বলল, কেউ ডাকলে সাড়া দিতে হয়, এতটুকু ভদ্রতাও নেই তোর মধ্যে? জ্যোতির মনে পড়ল কিছু সময় আগের বাবার বলা কথাগুলো। বাবাও বলেছে সে অভদ্র, বেয়াদব। মুহূর্তে মুখ টান টান হলো। স্পষ্ট স্বরে বলল, না নেই, আমি অভদ্র। মেহরাজ বিরক্তে কপাল কুঁচকে নিল। রাশভারী আওয়াজে বলল, বড়দের মুখে মুখে কথা বলছিস তুই? এতটা বেয়াদব তুই? বাবার থেকে পাওয়া সবগুলো সম্বোধন পেয়ে মেহরাজের মুখে শুনে মুখের ভাব পাল্টালো জ্যোতির। বলল, হ্যাঁ আমি বেয়াদব, অভদ্র, গায়ে পড়া মেয়ে। আর কিছু বলবেন মেহরাজ ভাই? বেয়াদবির চরম পর্যায়ে পৌঁছে গেছিস দেখছি। জ্যোতি এবারও তাকালো না মেহরাজের দিকে, বরং কথাগুলো শুনে মুখ টান টান করে মেহরাজকে এড়িয়ে চলার জন্য পা বাড়ালো। মুহূর্তে হাতে টান অনুভব হলো। ফিরে চাইতেই চোখে পড়ল মেহরাজ তার হাত চেপে ধরেছে। তাতে দাঁত চেপে শীতল গলায় বলে উঠল, এড়িয়ে চলে যাচ্ছিস কোন সাহসে? দেখেছি না? জ্যোতি এবারে তাকালো মেহরাজের দিকে, নিষ্প্রভ গলায় বলল, তো গায়ে পড়া মেয়েদের মতো গায়ে পড়ে থাকলে খুশি হবেন? মেহরাজ তাদের দাঁত চাপল, শান্ত অথচ দৃঢ় গলায় শুধালো, বড়দের সাথে এইভাবে কথা বলিস তুই? অভদ্রতার চূড়ায় উঠে গেছিস দেখছি। জ্যোতি হাতের দিকে তাকিয়ে মৃদু আওয়াজে বলল, হাত ছাড়ুন মেহরাজ ভাই, এভাবে গায়ে পড়া ছেলেদের মতো হাত ধরেছেন কেন? মেহরাজ অপমানে মুখ টান টান করলো। চোয়াল শক্ত হয়ে এলো যেন। সম্মুখের মেয়েটার গালে ঠাস করে একটা চর বসিয়ে দিলে নিশ্চয়ই অপরাধ হবে না এখন। তবু নিজেকে শান্ত রাখলো। হাত ছেড়ে দিয়ে শুধালো, ও বাড়ি যাচ্ছিস না? জ্যোতি উত্তর দিল শক্ত গলায়, হ্যাঁ। মেহরাজ তপ্ত শ্বাস ফেলল। পকেট থেকে একটা মোবাইল বের করে হাত বাড়িয়ে ধরল জ্যোতির সামনে। বলল, মোবাইলটা সাইডের দিয়ে দিস, ও বাড়িতেই আছে। যদি কথা বাড়ালো না, মোবাইলটা হাত বাড়িয়ে নিয়েই বলল, আচ্ছা। কথাটা বলেই দ্রুত পা বাড়ালো জ্যোতি। মেহুদের বাড়িতে গিয়ে মিথিকে ডেকে নিয়েই খুঁজলো সাইদকে। আশ্চর্যজনকভাবে সাইদের দেখা মিলল না। অবশেষে মিথিকেই জিজ্ঞেস করলো, সাইদ ভাই কোথায়, দেখেছিস? মিথি উত্তর দিল, জানি না, কিন্তু তোর কি কাজের ভেড়ার সাথে? ওনার মোবাইলটা মেহরাজ ভাইয়ের কাছে ছিল। মেহরাজ ভাই আসার সময় মোবাইলটা হাতে দিয়ে বললেন সাইদ ভাইকে দিতে। খুঁজে দেখি উনি নেই। ওনাকে খুঁজে মোবাইলটা দিয়ে আসতে পারবি মিথি? আমি কেন দিব, তুই দিয়াই। জ্যোতি নিষ্প্রভ গলায় বলল, দিয়ে এলে কি হবে, আমি তোকে ডাকতে এলাম না এত দূর। মিথি মাথা নাড়ল। জ্যোতির মুখ চোখ ক্লান্ত, নিষ্প্রভ, গলাটাও মলিন। সে বুঝে এমনটার মানে, তাই কিছু বলতে নিয়েও আর বলল না। হাত বাড়িয়ে মোবাইলটা নিয়েই দৌড়ে গেল সাইদকে খুঁজতে। ছাদ উঠোন সব খুঁজে অবশেষে মেহুর কাছে জানতে পারল মেহরাজের ঘরে আছে সাইদ। তাই আর দেরি না করে দ্রুত হুড়মুড়িয়ে ঢুকলো মেহরাজের রুমে। মুহূর্তেই চোখে পড়ল সদ্য গোসল করা সাইদকে। পরনে কেবল একটা সাদা তোয়ালে, ভেজা চুল বেয়ে টপটপ করে পানি গড়িয়ে আসছে কপালে। উন্মুক্ত ফর্সা বক্ষেও ফোটা ফোটা পানি লেগে আছে। মিথির চোখ খেচে নিল মুহূর্তেই। সেও কি বাদ বাকি বেহায়া মেয়েদের মতো এ অভদ্র লোকের রূপ পরখ করছিল? ছি ছি! নিজেকে মনে মনে কয়টা বকাছকা দিয়ে হাত বাড়িয়ে মোবাইলটা ধরল। বাধ্য মেয়ের মতো বলে উঠল,